আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের পদার্থের দ্বৈত সত্তা এবং বিকিরণ সংক্রান্ত ডি-ব্রগলির প্রকল্পের সত্যতা যাচাই সংক্রান্ত একটা পরীক্ষা। এটা খুবই একটা যুগান্তকারী পরীক্ষা। তো এটা দুজন বিজ্ঞানী মিলে করেছিলেন, একটা হচ্ছে ডেভিসন, একটা জার্মান। তারা পরীক্ষা সাহায্যে প্রমাণ করেন ইলেকট্রনের অপবর্তন সম্ভব। তো ইলেকট্রন তো কণা, কণার অপবর্তন হলো তরঙ্গ ধর্ম, তার মানে কণার তরঙ্গ ধর্ম বর্তমান। তো এই পরীক্ষায় প্রমাণ করেন এবং তারা নিকেল কেলাসের সাহায্য নিয়ে এবং ব্র্যাগের সূত্র, ব্র্যাগস ল, সেটা আমি বোঝাবো। তোমাদের বইতে থাকবে না, ছবিটা খুব ডিটেলসে বুঝে নিতে হবে। ক্রিস্টাল স্ট্রাকচারের উপর ব্র্যাগস ল, তার উপর তিনি প্রমাণ করেন ওই দুজন বিজ্ঞানী ইলেকট্রনের অপবর্তন সম্ভব। তো পরীক্ষাটা কেমন? তো পরীক্ষার যে সেটআপ, এখানে একটা ফিলামেন্ট আছে, ইলেকট্রন গান। ইলেকট্রন গান থেকে নিশ্চিত ইলেকট্রনকে অ্যানোডের দ্বারা ত্বরিত করা হচ্ছে। ত্বরিত করে এর ঠিক নিচে একটা নিকেল কেলাস আছে। এই নিকেল কেলাসের উপর ইলেকট্রনগুলো এসে আঘাত করছে, আঘাত করে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হচ্ছে। তো এই বিক্ষিপ্ত যে ইলেকট্রনগুলোকে ডিটেক্ট করছে, যার সাহায্যে সেটা হলো ডিটেক্টর। তো এইখানে ডিটেক্টরটা আছে, এখানে ডিটেক্টর আছে। ইলেকট্রনগুলো নির্দিষ্ট কোণে বিক্ষিপ্ত হয়ে গিয়ে ফাই কোণে বিক্ষিপ্ত হয়ে পৌঁছচ্ছে। এখান থেকে ইলেকট্রনগুলো আসছে এবং তার ছবিটা ক্লিয়ার? ওকে, বিক্ষিপ্ত হয়ে গিয়ে আমার ডিটেক্টরে পৌঁছচ্ছে। তো এবং এখানে কানেক্ট করা আছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার আর ডিটেক্টরের সাহায্যে যে ইলেকট্রনগুলো গিয়ে পড়লো তাদের তীব্রতা আমরা পরিমাপ করছি। তো এই ডিটেক্টরটা কি করে, সোর্স থেকে যে গতিশক্তি নিয়ে ইলেকট্রনগুলো বেরোচ্ছে শুধুমাত্র সেই ইলেকট্রনগুলোকে ডিটেক্ট করতে পারে। তাহলে কি বললাম, সোর্স থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেই গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনগুলোকেই তারা ডিটেক্ট করতে পারে। এইভাবেই আমার ডিটেক্টরটা প্রস্তুত করা হয়। এটা একটা বৃত্তচাপ, এই বরাবর এটা মুভ করতে পারে এবং সেই অ্যাঙ্গেলগুলো আমরা এখানে মাপছি। এখানে প্রতিফলন হয়েছে যে কোণে সে বিক্ষিপ্ত হয়েছে, বিক্ষিপ্ত কোণটাকে আমরা বলছি আমাদের ফাই, এবং এটা ফিলামেন্ট। তো আমাদের এই পরীক্ষার সাহায্যে দেখা যায় এই অ্যানোডের ভোল্টেজ, মানে অ্যানোড দ্বারা ইলেকট্রনগুলিকে, এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে গুলিকে ত্বরান্বিত করা হচ্ছে। বিভিন্ন ভোল্টেজের জন্য তাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে ইলেকট্রনগুলো। এই বিক্ষিপ্ত কোণ এবং অ্যানোড ভোল্টেজ মোটামুটি ভাবে ভোল্টেজের ভ্যালু 54 ভোল্ট হলে এবং ফাইটা যদি 50 ডিগ্রি হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক
বা সর্বোচ্চ তীব্রতার ইলেকট্রন ডিটেক্ট হচ্ছে ডিটেক্টরে। তাহলে কত? ভোল্টেজটা হলো 54 ভোল্ট এবং ফাইটা যদি 50 ডিগ্রি হয় সেক্ষেত্রে বিক্ষিপ্ত ইলেকট্রনের তীব্রতা এই দুটো ভ্যালুর জন্য ডিটেক্টরে মানে যে ডিটেক্ট করছে ইলেকট্রনের তীব্রতা সর্বোচ্চ হচ্ছে, এটা পরীক্ষাগতভাবে দেখা যায় যে ইলেকট্রনগুলো। আর ডিটেক্টরটা কি? ডিটেক্টর শুধুমাত্র উৎস থেকে নির্গত ইলেকট্রনের সমান গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনগুলিকেই গ্রহণ করে। গ্রহণ করে বলবো না, চিনতে পারে, ডিটেক্ট করতে পারে। আইডেন্টিফাই করতে পারে বা ডিটেক্ট করতে পারে যে উৎস থেকে যে ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে তাদের সমান গতিশক্তি সম্পন্ন বা শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো শুধু সে ডিটেক্ট করতে পারছে বা চিনতে পারছে। তো এখানে বিভিন্ন ভোল্টেজে আপতিত ইলেকট্রনের গুচ্ছের যে সংখ্যা তার সঙ্গে আমাদের বিভবের পরিবর্তনের লেখচিত্র যদি লক্ষ্য করি, পোলার গ্রাফ ড্র করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই কেমন, এদিকে ভোল্টেজ, এদিকে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, মানে কত সংখ্যক ইলেকট্রন গিয়ে ডিটেক্টর ডিটেক্ট করতে পারছে সেই সংখ্যাটা হলো। এবং তার ক্ষেত্রে এটা হলো আমাদের গ্রাফটা এরকম দেখতে আসে, লাইক দিস। এবং এই যে ইলেকট্রন এসে আঘাত করলো এই অ্যাঙ্গেলটাই হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রির ক্ষেত্রে এই যে পয়েন্ট এইটা এখানে হবে, এই রেডিয়াস ভেক্টরটার ভ্যালু, এটা হলো রেডিয়াস ভেক্টর, এটা আর থিটা কোঅর্ডিনেট। তো আর এর ভ্যালুটা সবচেয়ে বেশি হয় এবং ইলেকট্রনের তীব্রতা সবচেয়ে বেশি হয়, ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটির সঙ্গে আমার রেডিয়াস যেটা ভেক্টর বা হচ্ছে অবস্থান ভেক্টর সেটা প্রপোর্শনাল তীব্রতার সঙ্গে। তো সেটার সাহায্যেই আবার এই যে অবস্থান ভেক্টর, এই যে আর ভেক্টর ইজ প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, of detected electron. ইলেকট্রনগুলো যে চিনতে পারলো তাদের ইন্টেন্সিটি, তাহলে এটার ক্ষেত্রে 50 ডিগ্রি আর এটার ভোল্টেজটা কত, করসপন্ডিং ভোল্টেজ 54 ভোল্ট। 54 ভোল্টে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয় এবং রেডিয়াস ভেক্টরটা এটার যেটার ক্ষেত্রে অন্যগুলোর ক্ষেত্রে রেডিয়াস ভেক্টরটা কম। গ্রাফগুলো অনেকটা একই রকম দেখতে। 40 ভোল্টের ক্ষেত্রে গ্রাফটা এরকম হয়, অনেকটা এরকম। 40 ভোল্ট যদি তার ক্ষেত্রে রেডিয়াস ভেক্টরটা তুলনামূলক কম। তো সবচেয়ে বেশি আমাদের হয়, এটাকে বললাম নাম্বার অফ ইলেকট্রন গুচ্ছ, আপতিত ইলেকট্রনের সংখ্যা, আপতিত ইলেকট্রন। ওকে, তো এই হচ্ছে দুটো ভ্যালু। তো তীব্রতা বেশি হচ্ছে মানে সেখানে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, বা মানে গঠনমূলক
সবচেয়ে বেশি তীব্র দেখছি মানে সেখানে ইলেকট্রনের গঠনমূলক ব্যতিচার ঘটছে। তীব্রতা বেশি যেখানে হবে সেখানে গঠনমূলক ব্যতিচার, আর যদি তীব্রতা খুব কম হয় সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার। যেহেতু তীব্রতা বেশি সুতরাং এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। তো এবার ব্র্যাগস লটা দেখা যাক। তাহলে এই দুটো ভ্যালু আমরা বুঝতে পারলাম। ব্র্যাগস লর ক্ষেত্রে তাহলে কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি, আর এখানে অ্যানোড ভোল্টেজটা যদি 54 ভোল্ট হয় তাহলে ডিটেক্টরে যে ইলেকট্রনগুলো ডিটেক্ট করবে তাদের তীব্রতা ম্যাক্সিমাম হবে। এই ভ্যালু দুটো মনে রাখবো, 50 ডিগ্রি অ্যাঙ্গেল, ভোল্টেজ 54 ভোল্ট। নাও ব্র্যাগস ল কি বলছে, নিকেল কেলাসের ক্ষেত্রে এই যদি নিকেল কেলাস মনে করি, এখানে সব তার অ্যাটম গুলো আছে, এগুলি কি স্পেস কেলাস গঠন। ওকে, তো একটা অন্য একটা কালার নিই, কালো দেখতে পাচ্ছি, ব্লুটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ওটা ছিল ফাই, এটা থিটা, এটাকে অপবর্তন কোণ বলা হয়। তো একটা এখান থেকে প্রতিফলিত হয়ে চলে গেল, প্রতিফলন কোণ বলা যায়। আর দ্বিতীয়টা প্রতিফলিত হচ্ছে ঠিক নিচেরটা দিয়ে, এই দুটোর মধ্যে গ্যাপ হলো ডি। ছবিটা ক্লিয়ার? এই দুটোর মধ্যে গ্যাপটা হলো ডি, সেটা এখান থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে। এবারে এই দুটো যদি গঠনমূলক অপবর্তন করে, প্রথম ক্রমের এই দুটো ইলেকট্রনের স্রোত গিয়ে যদি মিশে গিয়ে উপরিপাতনের ফলে প্রথম ক্রমের অপবর্তন হয়, ডিফ্র্যাকশন হয়, সেক্ষেত্রে আমাদের অপবর্তনের ক্ষেত্রে একটুখানি ব্যাপারটা বুঝে নিই। পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য দেখে এই দুটোর মধ্যে পথ পার্থক্য কত, এইটা যেটা গেল এর মধ্যে, এদের মধ্যে পথ পার্থক্য কত। পথ পার্থক্য আসছে, দেখো আমরা যে জিনিসটাকে এইভাবে ভাবি, এটা ডি, তাহলে এইখানে দেখো এখান দিয়ে যেটাকে এদিকে ফিরে গেছে, আর একটা আসছে কোথা দিয়ে, এই এলো এদিকে গেল, তাহলে পথ পার্থক্য কত হবে। এখানে যদি প্যারালাল টেনে নিই, তাহলে এইটা যদি ডি হয়, এটা বলেছি থিটা, তাহলে এইটুকুনি হলো, এখান থেকে এতটা হলো ডি সাইন থিটা, আর এদিকেও এতটা হলো ডি সাইন থিটা, তাহলে পথ পার্থক্য হলো 2d সাইন থিটা। বোঝা গেল ছবিটা? স্পষ্ট ছবি আসছে? ঠিক আছে, একটুখানি ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, তাহলে 2d সাইন থিটা হলো, মানে এইটুকুনি হলো ডি, তাহলে এইটুকুনি হলো ডি সাইন থিটা, মানে এই যে দুটোর মধ্যে এখানে যদি ভাবি তাহলে এইটুকুনি হচ্ছে ডি সাইন থিটা। এবার পথপার্থক্য যদি, কন্ডিশন কি, পথপার্থক্য যদি n ল্যামডার সমান হয় সেখানে তীব্রতা সর্বোচ্চ হবে। পথপার্থক্য যদি n ল্যামডা, nটা হচ্ছে ক্রম, তাহলে ব্র্যাগের সূত্রটা হচ্ছে, ব্র্যাগের সূত্র কি বলছে, 2d sin থিটা, মানে পথপার্থক্য যদি n ল্যামডার সমান হয় সেক্ষেত্রে আমার কনস্ট্রাকটিভ ডিফ্র্যাকশন হবে, মানে হচ্ছে
অপবর্তন ঘটবে এবং সেক্ষেত্রে তীব্রতা সর্বোচ্চ হবে। মানে হচ্ছে গঠনমূলক অপবর্তন, তীব্রতা সর্বোচ্চ হবে। তো প্রথম ক্রম ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ফর n = 1 যদি হয় তাহলে প্রথম ক্রমের অপবর্তন মানে n = 1। তাহলে দেখো আর থিটা আর ফাই এর মধ্যে সম্পর্ক কি? থিটা সমান হচ্ছে 180 - π/2। তাহলে 180 - π কত 50/2 মানে 65 ডিগ্রি। তাহলে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই নিকেল কেলাসের জন্য, নিকেল কেলাসের ক্ষেত্রে আচ্ছা কোনটা কি ডিটা দেখতে পাচ্ছি ইন্টার অ্যাটমিক ডিসটেন্স, দুটো ডিসটেন্স হলো ইন্টার অ্যাটমিক ডিসটেন্স। নিকেল কেলাসের ক্ষেত্রে এটা হলো আন্তঃ পারমাণবিক ব্যবধান, আন্তঃপারমাণবিক ব্যবধান এটা একটা ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে নিকেল কেলাসের ক্ষেত্রে এই যে ডিটা হয় যেটা হচ্ছে 0.91, এটা ভ্যালুটা মনে রাখতে হবে 0.91 নিকেল কেলাসের ক্ষেত্রে। তাহলে আমরা যদি ওখান থেকে ল্যামডাটা ক্যালকুলেট করি তাহলে ল্যামডা সমান আসছে 2d sin থিটা। তাহলে 2 * 0.91 * sin 65 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা কত চলে এলো আমরা ক্যালকুলেট করে নিই। তাহলে আমরা ব্র্যাগস ল থেকে দেখলাম অপবর্তন যেটা নিকেল কেলাসের উপর যদি ইলেকট্রনের স্রোত গিয়ে পড়ে তারা প্রতিফলিত হয়ে যখন তারা একে অপরের সঙ্গে পরিপাতিত হয় এবং অপবর্তন ঘটায়, গঠনমূলক অপবর্তনের ক্ষেত্রে মানে উজ্জ্বল বা তীব্রতা বিশিষ্ট রেজাল্ট্যান্ট পেতে, মানে যেটা উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গের সৃষ্টি হবে সেই তরঙ্গ যদি যে স্থানে তীব্রতা বেশি হয় সেটা হলো কনস্ট্রাকটিভ, আর যেখানে ইন্টেন্সিটি 0 হয় সেটা হলো ডিস্ট্রাকটিভ। তো গঠনমূলক প্রথম ক্রমের অপবর্তনের ক্ষেত্রে 2d sin θ = ল্যামডা, n এর মানটা 1। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে 2 * 0.91 ইনটু হচ্ছে sin 65, এটার ভ্যালুটা আসছে 1.649 অ্যাংস্ট্রম, মানে 1.65 অ্যাংস্ট্রম। তাহলে নিকেল কেলাসের ক্ষেত্রে তার যে সমতুল্য ইলেকট্রনের গতির সঙ্গে রিলেটেড যে ওয়েভলেন্থ সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান আসছে কত 1.65 অ্যাংস্ট্রম। এবার জি বাউলি থেকে আমরা পেয়েছি ইলেকট্রনের ক্ষেত্রে জি বাউলি সূত্রানুসারে ভোল্টেজটা কত পেয়েছি 54 ভোল্ট, 54 ভোল্ট। তাহলে ল্যামডা সমান কত হয় √h/√2m eV, 2m eV। এখানে যদি মানগুলো বসাই আমরা শিখেছিলাম 12.28, তাহলে 12.28 ডিভাইডেড বাই √54, এটা হচ্ছে 1.67, অ্যাপ্রক্সিমেটলি সেম। তাহলে ব্র্যাগস ল ব্যবহার করে ডেভিশন জার্মার যে ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বার করেছিল ইলেকট্রনের গতির সঙ্গে সম্পর্কিত বা রিলেটেড wavelength with the motion of the electron which is incident on the surface of the nickel crystal and from constructive interference or diffraction, okay, the related wavelength becomes 1.65 by applying the law of Bragg's 2d sin θ = n lambda for first order diffraction n = 1, then 2d sin θ = lambda for nickel crystal interatomic distance which is constant for this crystal, d is 0.91 angstrom. Now we put the value d 0.91 and theta becomes 65 degree,
ফ্রম দ্য ভ্যালু অফ ফাই প্রতিফলন কোণ যেটা পেয়েছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সেখান থেকে আমরা থিটা পেলাম হচ্ছে আমাদের যেটাকে বলা হচ্ছে অপবর্তন কোণ, থিটাটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা অপবর্তন কোণ। সেই অপবর্তন কোণের মান থেকে আমরা পেয়ে গেলাম থিটাটা 65 ডিগ্রি। ওকে, তো সেখান থেকে আমরা পেলাম হচ্ছে ল্যামডা 1.65, আর ডি ব্রগলি থেকে 54 ভোল্টে করেসপন্ডিং ইলেকট্রনের ওয়েভলেন্থ পেলাম 1.67, অ্যাপ্রক্সিমেটলি সেম ভ্যালু, খুবই কাছাকাছি মান। তো এই পরীক্ষার সাহায্যে সুতরাং এই দুটো ভ্যালু থেকে সিদ্ধান্তে আসা যায় ইলেকট্রনের ক্ষেত্রে অপবর্তন সম্ভব, ইলেকট্রনের ক্ষেত্রে অপবর্তন সম্ভব, এবং ইলেকট্রনের গতির সঙ্গে সম্পর্কিত ডি ব্রগলি ওয়েভলেন্থ যেটা ভ্যালু পেলাম সেটা ম্যাচ করে গেল ব্র্যাগস ল থেকে যে ওয়েভলেন্থ পেলাম ইলেকট্রন অপবর্তন নিকেল ক্রিস্টালের উপর যখন ইলেকট্রন গিয়ে পড়বে এবং বাধা পাবে গিয়ে ফিরে যাবে, আমরা কি জানি অবস্ট্রাকল যদি থাকে, গতির পথে অবস্ট্রাকল থাকে তখন তার গতিপথটা বেঁকে যায়। এটা লাইটের ক্ষেত্রে আমরা পড়বো অপবর্তন রিফ্র্যাকশন। তো এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলে অপবর্তন। কনস্ট্রাকটিভ মানে রিফ্র্যাকশনের ক্ষেত্রে যেখানে তীব্রতা সম্পন্ন লব্ধি তরঙ্গের সৃষ্টি হবে সেই জায়গায় 2d sin θ সমান n ল্যামডা, আর যেখানে হচ্ছে ডিস্ট্রাকটিভ হবে মানে সেখানে গঠনমূলক হবে না, অন্ধকার হবে, সেটা 2n + 1 × λ/2। এটাই আমাদের সূত্র, 2n + 1 × λ/2। এখান থেকে আমরা পারি n এর মান এখানে 1 থেকে শুরু হয়। ওকে, তো যাই হোক আমরা পেলাম এইভাবে এই ডেভিশন জার্মার এক্সপেরিমেন্টে তোমরা যেটা পড়বে ভালো করে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পরীক্ষার সিদ্ধান্ত কি, তোমাদের পরীক্ষা আসে না, তোমাদের সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ, সিদ্ধান্তটা অবশ্যই ভালো করে দেখে নেবে। পরীক্ষায় কিন্তু আসে ডেভিশন জার্মার পরীক্ষার সিদ্ধান্ত কী ছিল, জাস্ট একটু কথা লিখে পড়বে, ঠিক আছে? এই হলো আমাদের ডেভিশন জার্মারের পরীক্ষা, এবং এইভাবে ডেভিশন জার্মান ব্র্যাগস লকে কাজে রেখে ইলেকট্রনের অপবর্তন ধর্ম প্রমাণ করেন, এবং ইলেকট্রন যেহেতু কণাধর্মী তো তার অপবর্তন মানে তরঙ্গ ধর্ম বর্তমান সেটা প্রমাণ করে আমাদের ডি ব্রগলি প্রকল্পের সত্যতা প্রমাণ করেন। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের সিলেবাসে। এবার আমরা একটা প্রবলেম করব, আমাদের গ্রাফিক্যাল একটা প্রবলেম দিয়েছে। তো এদিকে কম্পাঙ্ক আর এদিকে হচ্ছে বিভব, কম্পাঙ্ক আর এদিকে হচ্ছে বিভব। আইনস্টাইনের লেখচিত্র তোমরা দেখে বুঝতে পারছো, তো দিয়ে দিয়েছে। এদিকে স্কেলটা দিয়েছে ভোল্টে 15, 0, 15, 30, এদিকে দিয়েছে 2, 3, 2, 4, 6, 8 লাইক দিস ইনটু 10 টু the 15 হার্টজ, মানে 2 × 10 to the 15, 4 × 6 × 8 × তো আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে কি কি, সূচনা কম্পাঙ্ক, কার্য অপেক্ষক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই তিনটে বার করতে হবে। তো আমরা জানি এক্স অক্ষের যে ছেদিতাংশ হয়, কোথায় ছেদ করেছে? এক্স অক্ষের ছেদিতাংশ, সেটাই সূচনা কম্পাঙ্ক। μ0 কোথায় ছেদ করেছে? 2, তাহলে 2 × 10 to the power 15 হার্টজ সূচনা কম্পাঙ্ক পেলাম। কার্য অপেক্ষক মানে কি? W = h μ0। আমরা আগে h টা ক্যালকুলেট করব গ্রাফ থেকে, তারপর সেই h এর ভ্যালুটা বসাবো। তো স্লোপ যদি ক্যালকুলেট করতে চাই, আমরা জানি এই লেখচিত্রে স্লোপ হচ্ছে h/e, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই e সমান, তাহলে হচ্ছে হাইটটা কত? 15, এইটুকুনি হলো 15 আসছে, 30 আর 15, আর ভূমিটা হচ্ছে 4 থেকে 8 মানে 4 × 10 to the power 15। তাহলে এখান থেকে h পেয়ে গেলাম, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 15 × ইলেকট্রনের চার্জ হলো 1.6 10 to the power -19 বাই 4 × 10 to the power 15 জুল সেকেন্ড। এসআইতে করেছি তাই জুল সেকেন্ড। তাহলে আমাদের ভ্যালুটা কত চলে এলো? 15 × 1.6 × 10 to the power -19 ডিভাইডেড বাই 4 × 10 to the power 15, 6 × 10 to the power -34, অ্যাপ্রক্সিমেটলি ঠিকই আছে। তাহলে h এর ভ্যালুটা লেখচিত্র থেকে এলো এটা। তাহলে কার্য অপেক্ষকের মান কত হবে? কার্য অপেক্ষকের মানটা তাহলে কত হবে? h হলো 6 × 10 to the power -34
ইন্টু নিউ জিরো কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 15, দিস ইজ জুল। ইভিতে করতে গেলে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা কত চলে এলো, অ্যান্সার ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 15 যেটা এলো ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 7.5 ইভি, 7.5 ইলেকট্রন ভোল্ট। এটা বললাম কি জুল হলো, জুলকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিলাম, তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম কার্য অপেক্ষকের মান। এরপর আমরা ছায়া প্রকাশনীর কোয়ান্টাম তত্ত্বতে, এটা কি হেডিং, হ্যাঁ কোয়ান্টাম তত্ত্বের যে সমস্যাগুলো আছে সেগুলো একটু করব। আমাদের যেহেতু কোয়ান্টাম তত্ত্ব বা আমাদের পদার্থের দ্বৈত সত্তা এবং বিকিরণ পড়াটা সম্পূর্ণ হয়ে গেছে, তো আমরা একটু গাণিতিক সমস্যাগুলো আলোচনা করে ফেলি, তোমাদের তাহলে একটু সুবিধা হবে বুঝে নিতে। এক মিনিট, মুছে নেওয়া হলো। তো আমরা প্রথম শুরু করব সেট 2 থেকে। সেট 2 এর প্রথম যে প্রবলেমটা দিয়েছে, কোন ছায়া প্রকাশনী কয়েকটা বেশ ভালো প্রবলেম আছে শেখার মতো। সেট 2, সেট 1 এর অঙ্কগুলো নিজেরা করবে, আমি সেট 2 এর অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি। এক নম্বর ছায়া প্রকাশনী সেট 2 839 পৃষ্ঠা। কোন ধাতব পৃষ্ঠের ওপর, ধাতব পৃষ্ঠ 5893 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেললে নিঃসৃত ফোটনের গতিশক্তি সর্বোচ্চ বেগ যা হয়, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 4041 অ্যাংস্ট্রম আলো ফেললে তার গতিশক্তি দ্বিগুণ হয়, তাহলে কার্য অপেক্ষক কত? প্রথম ল্যামডা 1 দিয়েছে 5893, দুটো ল্যামডা দিয়েছে 5893 আর একটা ল্যামডা দিয়েছে 4041। প্রথমটার ক্ষেত্রে ইলেকট্রনের গতিশক্তি ধরলাম E, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে গতিশক্তি হবে 2E। দেখো আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কমছে, মানে আপতিত ফোটনের শক্তি বাড়ছে, ফলে গতিশক্তিটা বাড়ছে। কি বললাম? আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কমছে, ফলে আপতিত যে আলো বা ফোটন তার শক্তিটা বাড়ছে, যার ফলে গতিশক্তি বাড়ছে, কারণ কার্য অপেক্ষকটা ধ্রুবক। আমরা কি জানি? ইনসিডেন্ট এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন। আপতিত শক্তি সমান কার্য অপেক্ষক বাই প্লাস ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। তো প্রথম ক্ষেত্রে তাহলে কি ইকুয়েশন? hc বাই ল্যামডা 1 সমান w0 প্লাস e, কারণ e ম্যাক্সটা প্রথমে e ধরেছি। আর দ্বিতীয় সমীকরণ কত? hc বাই ল্যামডা 2 সমান w0 প্লাস 2e। আশা করি এখান থেকে আমরা সমাধান করে w0, উই হ্যাভ টু ক্যালকুলেট ভ্যালু অফ ওয়ার্ক ফাংশন, w0 কত বার করতে দিয়েছে, কিছুই নয়, এটা ইকুয়েশন নম্বর 1, এটা 2। তাহলে আমরা এখান থেকে w0 বার করতে গেলে ফার্স্ট ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 2 hc বাই ল্যামডা 1 করে এটার থেকে এটাকে বিয়োগ করে দেবো, মাইনাস hc বাই ল্যামডা 2 সমান 2w0। দেখো 2e কেটে যাচ্ছে, মাইনাস w0, তাহলে w0 পেয়ে গেলাম। তাহলে w0 সমান চলে এলো hc ব্র্যাকেটে 2 বাই ল্যামডা 1 মাইনাস 1 বাই ল্যামডা 2। মানগুলো আমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট বসিয়ে দেবো, তাতে উত্তর আমাদের যা আসার চলে আসবে। আচ্ছা, h হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। তোমরা মানগুলো লিখে করবে অবশ্যই, ভুল করেও এমন করো না যে শুধু এই করলে ওই তাই ডাইরেক্ট ক্যালকুলেটরে বসালে। আমি করার হিসেবের জন্য করছি, তো আমি লিখে দিচ্ছি ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সিটা বসালাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে ফার্স্ট পোর্শনটা চলে এলো আমাদের, আমি একটু লিখেই দিই
6.626 10 to the power minus 34 into 3 into 10 to the power 8। আচ্ছা, দুটোতেই অ্যামস্ট্রং থেকে মিটারে আনতে হবে। 10 to the power minus 10 টা কমন নিয়ে নিলাম। This is 2 by 5893 minus 1 by 4041। ঠিক আছে, যেটা হলো ডিভাইডেড বাই, এবার মানটা আমি একবারে বসিয়ে দিই, যা যা দেখতে পাচ্ছি এখানে এটা পেয়ে গেলাম, ইনটু ব্র্যাকেটে 2 বাই 5893 মাইনাস 1 বাই 4041। এটা হলো 1.827 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে আমরা ইবিতে বার করবো সব সময়, তাহলে ডিভাইডেড বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিলাম, চলে এলো হচ্ছে 1.W0 চলে এলো 1.142 ইভি। তাহলে ওই ধাতুটির উত্তর আমাদের, ক্যালকুলেশন কি ভুল করলাম কিছু, 1.12 কেন এলো, একবার দেখি ক্যালকুলেশনটা আমরা। আচ্ছা, এবার ভ্যালুটা টোটালটা বসাই, উত্তরটা যেহেতু আমাদের এখানে 1.79 ইভি দিয়েছে, জানি না এখন এরা ঠিক দিয়েছে কিনা আদৌ, আমরা একবার করে দেখি যখন আমাদের ডাউট এলো। তাহলে এখানটা আমরা কি করলাম, মানগুলো দেখে নিই, 5893 4041। ঠিক আছে, আমাদের মানের কোনো দ্বিগুণ হয় বলেছে তো, ও সরি বেগ দ্বিগুণ হয় বলেছে, বেগ, সরি আমি একটু ভুল করেছি, বেগ দ্বিগুণ হয়, গতিশক্তি নয়। গতিশক্তি মানে হাফ এমভি স্কয়ার। দেখো, তাহলে বেগ যদি দ্বিগুণ হয় তাহলে এটা কত হবে, 4ই হবে। আমি এটা খেয়াল করিনি, সরি। তাহলে এটা 4 হয়ে যাবে, মাল্টিপ্লাই করতে হবে 4 দিয়ে। দিস ইজ 4, দিস ইজ অলসো 4। সরি, ওখানে বলেছে বেগ দ্বিগুণ হয়, আমি গতিশক্তি দ্বিগুণ হয় খেয়াল করেছিলাম, পড়তে ভুল করেছি। ওকে, বেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হবে, হাফ এমভি স্কয়ার, রাইট। তাহলে 4 এদিকগুলো, তাহলে এটা হয়ে যাবে, দিস ইজ 4, দিস ইজ 3W0, অনেকটাই পাল্টে যাচ্ছে, আমি ক্যালকুলেশনে প্রথম অঙ্কতেই ভুল করে বসলাম। দিস ইজ HC/3 4, এখানে একটা 3 থাকবে, ভ্যালুটা পাল্টে যাবে। তাই ভাবছি উত্তর মিলবে না কেন, উত্তর যদি ভুল না থাকে, আমার মনে হলো তাই বসিয়ে দিল। একবার বসাই একটু কষ্ট করে, তোমাদের একটু হয়রানি হলো, আমাদের অ্যান্সারটা ভুল আমি এটা বসেছিলাম। তাহলে কত আসছে আমাদের, 6.626 into 10 to the power minus 34 divide into 3 into 10 to the power 8 by 3 into 10 to the power minus 10 bracket 4 by 5893 minus 1 by 4041। এটা আছে 2.8578 10 to the power minus 19 জুল। আর ভাগ ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিই 1.6 into 10 to the power minus 19, ক্লোজ করলাম, অ্যান্সার হলো 1.78, রাইট। উত্তর ঠিক আছে 1.786, আমি একটু বাড়িয়ে দিলাম, 1.79 বলতে পারি, তাহলে 1.7, ওরা 9 দিয়েছে মনে হয়, 1.79 দিয়েছে। তো যাই হোক, আমি একটু অঙ্কটা প্রথমে ভুল পড়েছিলাম, বলেছে বেগ দ্বিগুণ করা হলো, বেগ দ্বিগুণ করলে কিন্তু গতিশক্তি 4 গুণ হবে। ওকে, অঙ্কটা আমরা করে ফেললাম। এবার আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। নেক্সট প্রবলেম আমরা দেখব এবার। নেক্সট প্রবলেম কি বলেছে, 3.07 ইভি শক্তি সম্পন্ন ফোটনের স্রোত 1 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতা নিয়ে 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর আপতিত হলো। আপতিত ফোটনগুলির 1% ফোটো ইলেকট্রন নির্গত করলে প্রবাহ মাত্রা নির্ণয় করো। দেখি, খুব ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই খুব ভালো ছাড়া প্রকাশনী। আচ্ছা, কি বলে দিয়েছে, ফোটনের শক্তি বলে দিয়েছে 3.07, ফোটনের শক্তি বলে দিয়েছে 3.07 ইভি। ওকে, আচ্ছা, ইন্টেন্সিটি দিয়ে দিয়েছে 1 ওয়াট
পার মিটার স্কয়ার। তার মানে 1 সেমি স্কয়ার এরিয়া দিয়েছে 1 সেমি স্কয়ার এরিয়া দিয়েছে। আপতিত ফোটনগুলির 1% ফোটো ইলেকট্রন নিঃসৃত করলে সম্পৃক্ত প্রবাহ মাত্রার মান কত হবে তা নির্ণয় করতে হবে। দেখো তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন আপতিত হচ্ছে সেটা আমরা কি করে বার করি। প্রতি সেকেন্ডে যতগুলো ফোটন আপতিত হয় তাহলে ওয়াট পার মিটার স্কয়ার মানে তাহলে টোটাল এরিয়ায় কত পড়ছে, তাহলে পাওয়ারটা কত, পাওয়ার মানে ইন্টেন্সিটি ইনটু এরিয়া। তাহলে ইন্টেন্সিটি দিয়েছে 1 আর এরিয়া হচ্ছে 10 টু দি পাওয়ার -4 দ্যাট ইজ এত ওয়াট। 10 টু দি পাওয়ার -4 জুল পার সেকেন্ড। ওকে, তাহলে যে ফোটনগুলো গিয়ে পড়ছে তাহলে অতএব 1 সেকেন্ড সময় আপতিত ফোটনের সংখ্যা, আর আপতিত ফোটনের সংখ্যা যা হবে ইলেকট্রনের সংখ্যা তার 1% হবে। তো ইলেকট্রনের সংখ্যাটা পরে বার করছি, n সমান কত, 1 সেকেন্ডে মোট এত শক্তি পড়ছে আর একটা ফোটনের শক্তি দিয়েছে এটা 3.07 ইনটু ইভি থেকে জুলে করে নিতে হবে যেহেতু আমরা এসআই ইউনিটে করছি, এত টি। অতএব ইলেকট্রনের সংখ্যা কত হবে, অতএব ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন হবে তার 1% এত টি। আমরা দুটো বার করে নিই। অতএব I মানে কি জানি, Q বাই T। এবার Q মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যাটাকে বললাম n ড্যাশ বা n1, n1 T, n1 এর মানটা বার করব, আমি যা সূত্রগুলো করে নিই। তাহলে Q মানে হচ্ছে তাহলে n1 * E বাই T হলো 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড হিসাব করেছি। তাহলে আমরা বার করব, তাহলে n1 টা বার করে তাকে ইলেকট্রন চার্জ দিয়ে গুণ করতে হবে। আচ্ছা দেখি কত আসছে। তাহলে 1 সেকেন্ডে কতগুলো ফোটন আপতিত হলো, 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 3.07 ইনটু 10 টু দি পাওয়ার -19 ইনটু 1.6, এটা কিছু একটা বেরোলো 2.035, তার ডিভাইডেড বাই 100 এটা বেরোলো, n1 টা বেরোলো 2.0358 ইনটু 10 টু দি পাওয়ার 12। তাহলে এতগুলো ইলেকট্রন বেরোচ্ছে প্রতি সেকেন্ডে, কারণ যতগুলো ফোটন পড়বে তার 1% ইলেকট্রন নির্গত করতে পারে। তাহলে নির্গত ইলেকট্রনের সংখ্যা এটা। এবার এতগুলো ইলেকট্রন বেরোলে মোট চার্জ কত, ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, 3.257 into 10 to the power -7 ampere, that is 0.0326 মাইক্রো অ্যাম্পিয়ার। উত্তরটা মিলিয়ে নেব, উত্তরে ভুল আছে, আমাদের ক্যালকুলেশনে কোনো ভুল নেই, না স্যার এখানে তো একটা পয়েন্ট হবে, 0 কেন আসবে, এখানে 3 আছে, উত্তর ভুল নেই, উত্তরও ঠিকই আছে, 0.326 মাইক্রো অ্যাম্পিয়ার। আশা করি অঙ্কটা বোঝা গেছে। তাহলে পাওয়ার বার করলাম কি, ইন্টেন্সিটি হলো ওয়াট পার মিটার স্কয়ার, তাকে মিটার স্কয়ার দিয়ে গুণ করলাম, এটা 10 টু দি পাওয়ার -4 মাল্টিপ্লাই করে পেলাম ওয়াট, দিস ইজ ওয়াট। ওয়াট মানে জুল পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কত জুল, এত জুল। মোট শক্তি হচ্ছে 1 সেকেন্ডে এত জুল, একটা শক্তি এটা, তাকে ভাগ করে দিলাম, ফোটনের সংখ্যা পেলাম, ফোটনের 1% ইলেকট্রন, দ্যাট ইজ নাম্বার অফ ইলেকট্রন দিস। তাহলে কারেন্ট মানে কি, I মানে Q বাই T, Q মানে n হলো পেয়ে গেছি 2.0358 ইনটু 10 টু দি পাওয়ার 12, তাকে ইলেকট্রনিক চার্জ দিয়ে গুণ করলাম, প্রতি সেকেন্ড মানে নিচটা 1, তাহলে এত অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 0.2, এটা 6 করে দিয়েছি 57 টাকে, 0.326 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, খুব ভালো অঙ্ক, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। নেক্সট চলে আসি প্রবলেম নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, বড় প্রবলেম।
প্রবলেম নাম্বার 3 চলে আসে নেক্সট আমাদের। একটি ধাতুর কার্য অপেক্ষক বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, ওয়ার্ক ফাংশন বলে দিয়েছে 2.3 ভি। আচ্ছা, এরিয়া বলে দিয়েছে 1 সেন্টিমিটার স্কয়ার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, ইন্টেন্সিটি বলে দিয়েছে 3.6 into 10 to the power -3 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে পাওয়ার কথা হবে, পাওয়ারটা সবসময় বার করতে হবে, ইন্টেন্সিটি দেওয়া থাকলে এটাকে কেটে দিয়ে 3.6 10 to the power -3 into 10 to the power -4 watt. It is 3.6 into 10 to the power -7 watt. পাওয়ারটা পেয়ে গেলাম। আচ্ছা, ওই তীব্রতা তিনটে তরঙ্গদৈর্ঘ্য দিয়েছে, তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সমভাবে বণ্টিত হলো। তিনটে তরঙ্গদৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, একটা হচ্ছে 4041 ল্যামডা 1, 4144 অ্যাংস্ট্রম। ল্যামডা 2 দেওয়া আছে 4972, ওকে। ল্যামডা 3 6216। তিনটে তরঙ্গদৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এই তিনটে বিকিরণের উপরেই এনার্জিটা গিয়ে পড়লো। এবার যে এনার্জি পড়লো তারা কি ইলেকট্রন বার করতে পারবে না পারবে না? এনার্জি গিয়েই পড়লেই কি ইলেকট্রন বেরোবে না। কি শিখেছি? আপতিত ফোটনের শক্তি যদি কার্য অপেক্ষকের থেকে বেশি হয় তাহলে এই তিনটের ক্ষেত্রে আগে আমাদের এনার্জিটা একটু বার করে নিতে হবে, hc বাই ল্যামডা গুলো কত হয়। তাহলে এর করেসপন্ডিং এনার্জি কত? hc বাই 4144 ইনটু 10 টু দি পাওয়ার -10। এবং প্রত্যেকটার এনার্জি আমি E2 লিখবো, আমি আর মানগুলো লিখলাম না, ল্যামডা ডাইরেক্ট ভ্যালুগুলো লিখে দেবো, ইভি তে করব, ঠিক আছে? ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে একবারে লিখবো। আচ্ছা, hc বাই E টা কত আসে দেখে নিই। 6.626 into 10 to the power -34 into 3 into 10 to the power 8 by 1.6 into 10 to the power -19. hc by E এই ভ্যালুটা আসছে 1.242 10 to the power -6 এই সাইডে, ওকে। hc by E বাই ল্যামডা বসিয়ে দিই, ভাগ ল্যামডাটা কত 4144 ইনটু 10 টু দি পাওয়ার -10। প্রথমটা হলো 2.99। প্রথমটার আপতিত শক্তি, প্রথম তরঙ্গ দৈর্ঘ্য যদি আপতিত হয় তার শক্তি এটা। দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? 1.242 10 to the power -6 divided by 4972 4972 into 10 to the power -10। এটা আসছে আমাদের 2.4978 2.498 করে দিলাম, 78 আছে 3 ঘর করে, সরি। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে শক্তিটা বেশি, দ্বিতীয়টারও বেশি। তৃতীয় দেখি এবার, তৃতীয়টা কত আছে আমাদের 6216। এটা আসছে 1.99, এই তো কমে গেছে 1.998। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে এনার্জিটা গ্রেটার দ্যান W0, তাহলে আলোক তড়িৎক্রিয়া ঘটবে। দ্বিতীয়র ক্ষেত্রে এনার্জি গ্রেটার দ্যান W0, W0 ভ্যালু কত দিয়েছে 2.3, লালকালিটা ব্লার হচ্ছে কেন, 2.3। বাট এই যে ভ্যালুটা এটা লেস দ্যান W0, তার মানে এই ক্ষেত্রে এটাও ঘটবে কিন্তু এটা ঘটবে না। তার মানে প্রথম ফোটনটা ল্যামডা 1 ইলেকট্রন নিঃসরণ করবে, ল্যামডা 2 করবে, বাট ল্যামডা 3 করতে পারবে না। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে তো প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে
নির্গত ইলেকট্রনের সংখ্যা কি বলেছে আমাদের, কি বার করতে দিয়েছে? আচ্ছা, কোন রশ্মি বিনষ্ট হয় না, উপযুক্ত শক্তি প্রতিটি ফোটনের মধ্যে নিঃসরণ ঘটায় ফোটো ইলেকট্রন, তাহলে 2 সেকেন্ডে নির্গত, তাহলে প্রতি 1 সেকেন্ডে সময়, তার মানে যতগুলো ল্যামডা 1 এর যে ফোটন সংখ্যা আর ল্যামডা 2 এর যে ফোটন সংখ্যা, সেই দুটোকে আমরা কি শিখেছি? পাওয়ার, আপতিত ক্ষমতা বাই হচ্ছে একটা ফোটনের শক্তি করলে পাওয়া যাবে ফোটনের সংখ্যা। এবার যতগুলো ফোটন যাচ্ছে ততগুলো ইলেকট্রন বেরোচ্ছে, তার মানে ফোটনের সংখ্যা যা হবে ইলেকট্রনের সংখ্যা সমান হবে। তাহলে প্রতি সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ড সময় নির্গত ইলেকট্রন সংখ্যা কত হবে? প্রথমটার পাওয়ার, এই পাওয়ারটা 3টে ভাগে ভাগ হয়েছে বলেছে, ভাগ 3 মানে 2.1.2 করে p বাই e1 প্লাস পাওয়ার বাই e2। এবার এই যে সব ক্ষমতা তীব্রতা 3 জনের মধ্যে সমানভাবে ভাগ হয়েছে, তাহলে প্রত্যেকের পাওয়ারটাকে যদি বলি p ড্যাশ বা p1, তাহলে p1 বাই e1 p1 বাই e2, তাহলে p1 টা কত হবে? 1.2 10 টু দি পাওয়ার -7। কেন হলো? এটা 3 ভাগ হয়ে গেছে, প্রত্যেকে সমানভাবে বণ্টিত হয়েছে। তাহলে মোট ফোটনের সংখ্যা যা ইলেকট্রনের সংখ্যা, তাহলে এগুলো কত? 1.2 10 টু দি পাওয়ার -7 ব্র্যাকেট এনার্জি, তাহলে 1 বাই প্রথমটার এনার্জি কত বেরিয়েছিল? 2.99 ইভি থেকে করা যাবে না, তাহলে 1.6 10 টু দি পাওয়ার -19, ওটা আগে লিখে নিলেই হতো, প্লাস 1 বাই দ্বিতীয়টা কত? 2.498 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, 5.51, এটা আসছে 5.51 ইন্টু 10 টু দি পাওয়ার 11 এতটি। তাহলে 1 সেকেন্ডে ইলেকট্রন বের হচ্ছে 5.51, তাহলে 2 সেকেন্ডে কত বেরোবে? ইন্টু 2 সেকেন্ড, অতএব 2 সেকেন্ড সময় নির্গত ফোটো ইলেকট্রন 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 12। উত্তর কত আছে? 1.1। 2 সেকেন্ডে নির্গত ফোটো ইলেকট্রনের সংখ্যা হলো 1 পয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না বুঝতে। ওকে, এটা আমরা করে ফেলেছি। এরপর আমরা যাব প্রবলেম নাম্বার 4, নেক্সট প্রবলেম। সেট 2 প্রবলেম কটা করিয়ে দিই, তোমরা সেট 1 গুলো নিজেরা করে ফেলতে পারবে। সেট 2 গুলো খুব ভালো প্রবলেম। 3 তো অনেকটা বড়, বেশ যুক্তি সম্পন্ন গাণিতিক সমস্যা। ভালো করে প্র্যাকটিস করবে আর যেগুলো শেখাচ্ছি ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট প্রবলেম। 800 অ্যামস্ট্রং এবং 700 অ্যামস্ট্রং তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনের রশ্মি সর্বনিম্ন শক্তি স্তর অবস্থায় হাইড্রোজেন পরমাণুর উপর ফেলা হলো। এর ফলে 1.8 এবং 4 ইভি সম্পন্ন শক্তি। এর খুব সহজ অঙ্ক, আগেরটার একেরটার মতো। আমি ইকুয়েশন করে দেবো, সলভ নিজেরা করবে। ল্যামডা 1 দিয়েছে কত? 700 আর 800। ল্যামডা 1 হলো 800 অ্যামস্ট্রং, ল্যামডা 2 700 অ্যামস্ট্রং। এগুলো অতিবেগুনি রশ্মি ফেলা হলো এর উপর, তার ফলে যথাক্রমে 1.8 আর 4 ইভি ইলেকট্রন নির্গত হলো। তাহলে এর ক্ষেত্রে নির্গত ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে, প্রথমটা দিয়েছে 4 ইভি আর সেকেন্ড না 1.8 ইভি। প্রথমটার ক্ষেত্রে ইলেকট্রন 1.8 ইভি আর দ্বিতীয়র ক্ষেত্রে হচ্ছে 4 ইভি। ওকে, তাহলে কি ক্যালকুলেট করতে হবে আমাদের? ক্যালকুলেট করতে হবে প্লাঙ্ক কনস্ট্যান্টের মান। একদম ইকুয়েশন এইচ কত। তাহলে ল্যামডা 1 এর জন্য নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তি 1.8, ল্যামডা 2 এর জন্য ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি 4 ইভি। তাহলে উই হ্যাভ টু ক্যালকুলেট ভ্যালু অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এগুলো অ্যাপ্লাই করে তাহলে hc বাই ল্যামডা 1 সমান w0 প্লাস
E1 hc by lambda 2 সমান W0 প্লাস E2। এটা 1 এটা 2। আচ্ছা 1 নম্বর সমীকরণে ভ্যালু বসালে কি আসছে? 1 নম্বরতে ভ্যালু বসিয়ে আসছে hc, c পরে বসাচ্ছি lambda 1 কত 800 10 to the power minus 10 সমান W0 প্লাস E1 টা কত 1.8 into 1.6 10 to the power minus 19। এটাকে c টা বসিয়ে দিই। কত দিয়েছে জানো? ও c এর ভ্যালু 3 into 10 to the power 8। দেখা যাচ্ছে ক্লিয়ার? একটা বসিয়ে দিলাম ভ্যালু, ঠিকই আছে। আর দ্বিতীয়টা কত আসছে এখান থেকে h into 3 into 10 to the power 8 lambda 2 দিয়েছে কত 700 700 into 10 to the power minus 10 W0 থাকলো প্লাস this is 4 into 1.6 10 to the power minus 19। এটা 2 নম্বর সমীকরণ। এটা 1 কিচ্ছু নয়, 1 থেকে 2 বিয়োগ করে দেবে 1 minus 2 সরি 2 থেকে 1 বিয়োগ করবে না নেগেটিভ আসবে, হিসাব করতে অসুবিধা। এটা থেকে এটাকে বিয়োগ করে দেবে। তাহলে এখানে আমাদের দেখো h into 3 into 10 to the power 8 টা কমন গেল। আচ্ছা এটা 18 করে দিলাম একবারে বাই কমন চলে গেল, W0 কেটে গেছে মাইনাস করলে, মাইনাস করলে আমাদের W0 কেটে গেছে। এদিকে ব্র্যাকেটে কত থাকলো 1 এর 700 মাইনাস 1 এর 800 আর ওদিকে থাকলো কত 1.6 10 to the power minus 19 টা কমন গেল, ব্র্যাকেটে থাকলো ইনটু 4 minus 1.8। ডাইরেক্ট হিসাব করব, এখান থেকে h এর ভ্যালু পেয়ে যাব। খুবই সহজ প্রবলেম, একটু ইকুয়েশনগুলো শিখতে হবে তাহলেই পারা যাবে। 1.6 into 10 to the power minus 19 করেই ফেললাম, বললাম করবো না তো যাই হোক করা যখন হয়ে গেছে হিসাবটাও করে ফেলি 1.8। তো এটা আমাদের একটা কিছু চলে এসছে, ওটাকে ভাগ করতে হবে। ভাগ করে দিতে হবে হচ্ছে ব্র্যাকেট 1/700 মাইনাস 1/800 ক্লোজ করে দিলাম। এটা পেয়ে গেলাম ভাগ করে, ডিভাইডেড বাই আলোর বেগ 3 into 10 to the power 8 6.57 10 to the power minus 34 নাকি কত আসছে? হ্যাঁ ঠিক আছে 6.57 আলোর বেগ তো 18 ছিল, তাহলে এখানে আসছে 6.57 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। আমি এখন আলোর বেগটাই বসিয়েছিলাম, দিয়ে দেখলাম 10 আছে, তাই 10টাকে ওখানে অ্যাড করে 24 এসেছিল, 24 10 34 ঠিক আছে। এখান থেকে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান এটা চলে এলো, উত্তর মিলে গেছে আমাদের। 4 প্রবলেমও আমরা করে ফেলেছি। এরপর চলে যাই 5 এর অঙ্ক, 6 এর অঙ্ক, 7 এর অঙ্ক, 8 এর অঙ্ক। কি বলেছে দেখতে হবে। এবার হচ্ছে 5 কি বলেছে, একটি ধাতুর কার্য অপেক্ষক দেওয়া আছে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো। সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, আমি এটা করাবো না, জাস্ট ইকুয়েশনটা লিখে দিই। আচ্ছা কার্য অপেক্ষক 2eV মানে 2 into 1.6 10 to the power minus 19 জুল। আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য আপতিত হলো ল্যাম্বডা কত? ল্যাম্বডা দিয়েছে 500 ন্যানোমিটার। 500 ন্যানোমিটার মানে 500 into 10 to the power minus 9 মিটার। কি কি ক্যালকুলেট করতে হবে? সূচনা তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা 0 কত, সূত্রগুলো লিখে দেবো। Emax কত, আর কি নিবৃত্তি বিভব কত, স্টপিং পটেনশিয়াল কত, আর কিছু এই যে ভ্যালু দেওয়া আছে 6.62 10 to the power minus 34 জুল সেকেন্ড। 34 জুল সেকেন্ড ইলেকট্রনিক চার্জ দেওয়া আছে। কিছু নয়, W0 আমি যা সূত্রগুলো লিখে দিচ্ছি hc বাই ল্যাম্বডা 0। তাহলে ল্যাম্বডা 0 সমান কত? hc বাই W0। তাহলে এখান থেকে আমরা ল্যাম্বডা 0 এর মান পেয়ে যাব।
ওকে, এখান থেকে আমরা ল্যামডা জিরোর ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, ইউএক্স ইআই মানে একদম লিখি এইচসি বাই ল্যামডা আইনস্টাইনের সমীকরণ সমান ডাব্লিউ জিরো প্লাস ইম্যাক্স। তাহলে ইম্যাক্স মানে কত? সর্বোচ্চ গতিশক্তি কত? ইম্যাক্স ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, ল্যামডা দেওয়া আছে, প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে মাইনাস ডাব্লিউ জিরো। এটা করবে মান বসালে জুলে আসবে, তাকে ইভিতে করে নেবে, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে। তাহলে দ্বিতীয়টা পেয়ে গেলাম। এবার ইম্যাক্সটা হবে যত ইভি, ইম্যাক্স হয় যত ইভি, নিবৃত্তি বিভব হয় তত ভোল্ট। তাহলে ইম্যাক্স যেটা বার করলে জুলে, ইম্যাক্স যদি বার করি জুলে, ইন জুল সমান করে দেবে ই ইন্টু ভিএস। এখান থেকে তাহলে ভিএস পেয়ে গেলাম ইম্যাক্স ইন জুল ডিভাইডেড বাই চার্জ অফ ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলেই আমরা নিবৃত্তি বিভবের মানটাও এখান থেকে পেয়ে যেতে পারি। তাহলে এই তিনটে সূত্রের সাহায্যে তাহলে আমরা পেয়ে গেলাম একটা ল্যামডা জিরো সমান এইচসি বাই ডাব্লিউ জিরো, ইম্যাক্স আর প্রত্যেকটা কনভার্ট করে দিয়েছি। আর এটাকে তোমরা ইভিতেও করতে পারো, জুলেও করতে পারো। আর ইভি আমাদের নিবৃত্তি বিভব বার করতে গেলে কি করতে হবে সেটা আমি বলে দিয়েছি। এরপরে আমরা দেখব নেক্সট প্রবলেম, আমাদের প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 কি বলেছে? প্রবলেম নাম্বার 6 বলেছে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য রূপোর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 3500 অ্যাংস্ট্রম। একই সময়ে 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মির উপর পাতের ওপর আপতিত হলে নিঃসৃত ফোটনের সর্বোচ্চ গতিশক্তি, ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ এবং জুল এককে কার্য অপেক্ষক কত? জাস্ট ভ্যালুগুলো লিখে দিচ্ছি, একই অঙ্ক। ল্যামডা জিরো দিয়েছে 3500 অ্যাংস্ট্রম, মানে 3500 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। আপতিত তরঙ্গ দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে 2000 অ্যাংস্ট্রম, দ্যাট ইজ 2000 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। এই দুটো দিয়ে দিয়েছে। তাহলে কি কি বার করতে হবে? আমাদের বার করতে হবে হচ্ছে সর্বোচ্চ ইম্যাক্স কত, ইম্যাক্স কত, সর্বোচ্চ গতিশক্তি কত, ভিম্যাক্স কত, আর ডাব্লিউ জিরো বার করতে হবে কত, জুল ইউনিট। জুল এককে ডাব্লিউ জিরোর মানটা কত সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো এইচসি বাই ল্যামডা সমান এইচসি বাই ল্যামডা জিরো প্লাস ইম্যাক্স। তাহলে এইচসি বাই ল্যামডা জিরো বার করলে আমরা পেয়ে যাচ্ছি কার্য অপেক্ষক। তাহলে কার্য অপেক্ষকটা যদি প্রথমে বার করে নিই, জুল এককেই বলেছে, কোনো সমস্যা নেই, আমরা জুল এককেই করে নেব। 1 মিনিট। তাহলে ডাব্লিউ জিরো কত, এইচসি বাই ল্যামডা জিরো। তাহলে 6.8, এইচ এর কোনো মান দিয়েছে? কোনো মান দেয়নি। 6.626 10 to the power -34 into 3 into 10 to the power 8 by 3500 into 10 to the power -10 জুল পেয়ে গেলাম। আচ্ছা, এবার ইআই সমান W0 প্লাস ইম্যাক্স, আবার ইম্যাক্স সমান হাফ এম ভিম্যাক্স স্কোয়ার। তাহলে ভিম্যাক্সটা কত আসছে? 2 ইম্যাক্স বাই এম। এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, আমরা জানি 9.1 10 টু দি পাওয়ার -31 কেজি। ইলেকট্রনের ভর আমরা সবাই জানি। তাহলে এটাকে বসাবো এইচসি বাই ল্যামডা, এটা W0 বসিয়ে দেবো,
ইম্যাক্স পেয়ে যাবে। তাহলে 6.626 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 divided by lambda দিয়েছে 2000 আপতিত তরঙ্গ দৈর্ঘ্য 2000 into 10 to the power minus 10 সমান w0 আগে পেয়ে গেছি, বসিয়ে দেবো, আমি ক্যালকুলেশন করব না, প্লাস ইম্যাক্স। তাহলে এখান থেকে তোমরা ইম্যাক্সটা পেয়ে গেলে এটা ক্যালকুলেট করবে, জুলেই বেরোবে। যদি চাও ইভিতে করবে, ইভিতে করতে পারো, কোনো সমস্যা নেই। এবার এই ইম্যাক্স এর মানটা এখানে বসিয়ে দেবে, রুট হবে এখানে একটা, তাহলে এখান থেকে ভিম্যাক্স পেয়ে গেলে, ফার্স্ট থেকে পেলে w0 কার্য অপেক্ষক জুল এককে কত, ইভিতে করতে গেলে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতাম বলেছে জুলে, তাই ভাগ করিনি। আর এই সমীকরণে বসিয়ে পেয়ে গেলাম ইম্যাক্স জুল এককে। তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ক্যালকুলেশনটা কমপ্লিট করে কমেন্টে জানিয়ে দেবে উত্তরটা মিলল কিনা, অবশ্যই জানাবে, ঠিক আছে। নেক্সট প্রবলেম নাম্বার 7, ঠিক করে লিখে নেবে, মুছে দিলাম। নেক্সট প্রবলেম নাম্বার 7, ছায়াপ্রকাশনী ক্ষেত্রে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, তোমাদের কাজে লাগবে। 400 ন্যানোমিটার এবং 250 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হওয়ার ফলে ধাতব পৃষ্ঠ থেকে নির্গত ফোটো ইলেকট্রনের বেগ v এবং 2v, তাহলে কার্য অপেক্ষক কত? সিমিলার টু প্রবলেম নাম্বার 1, একই রকম। ল্যামডা 1 দেওয়া আছে 400 ন্যানোমিটার, 400 into 10 to the power minus 10, sorry 9। ল্যামডা 2 দেওয়া আছে কত? 250 ন্যানোমিটার, 250, আমি জাস্ট ভ্যালুগুলো লিখে দিচ্ছি। করসপন্ডিং গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, প্রথমটার বেগ বলেছে ভি, তাহলে হাফ এম ভি স্কয়ার কে ধরলাম ই, আর এর করসপন্ডিং গতিশক্তি ম্যাক্স হাফ এম টু ভি, প্রথমটা যেটা আমি ভুল করেছিলাম, বেগটা দ্বিগুণ বলেছিল, একই টাইপের অঙ্ক বারবার দেয়, ভি আর টু ভি, তাহলে টু ভি আলাদা হয়ে যাবে 4e। তাহলে hc বাই ল্যামডা 1 সমান w0 প্লাস e, এটা 1 নম্বর সমীকরণ, আর hc বাই ল্যামডা 2 সমান w0 প্লাস 4e, এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ কাজে লাগাবে, সমাধান করবে, 1 কে 4 দিয়ে গুণ করে তার থেকে বিয়োগ করবে 2টা করে w0 কত বার করে নেবে, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করবে, ইভিতে উত্তর চলে আসবে, ঠিক আছে। এবার আমরা লাস্ট 8 নম্বর অঙ্কটা দেখব, দেখে আমাদের আজকের ক্লাস শেষ করব। সমীকরণগুলো ঠিক করে লিখে নিও, মুছে দিলাম। ঠিক আসছে তো? হ্যাঁ, ক্লিয়ারই আসছে, অসুবিধা নেই। নেক্সট প্রবলেম নাম্বার লাস্ট 8, সেট 1 এর কতগুলো প্রবলেম বলে দেবো, সেগুলো তোমরা অবশ্যই করবে, নাম্বারগুলো আমি উল্লেখ করে দেবো, চেষ্টা করবো, ভালো ভালো প্রবলেম আছে, সেট 1এও আছে, সবই একই টাইপের প্রবলেম, নতুন কোনো প্রবলেম হয়তো এখানে নেই। তো যাই হোক, একটি 5 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতি, মানে 5 জুল পার সেকেন্ড, এক বর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম, পাওয়ার দিয়েছে 5 ওয়াট, মানে 5 জুল পার সেকেন্ড। নিশ্চিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 5000 অ্যাংস্ট্রম, তাহলে নিশ্চিত ফোটনের শক্তি হবে hc বাই ল্যামডা।
মানে 5000 into 10 to the power minus 10 meter. This is 6.6, h এর কোনো ভ্যালু দিয়েছে তাইনি, 6.626 10 to the power minus 9, 34 into 3 into 10 to the power 8 divided by 5000 into 10 to the power minus 10 জুল। মিশ্রিত ফোটনের ফিলামেন্ট থেকে উৎস থেকে কত শক্তি সম্পন্ন ফোটন আলোক ফোটন নির্গত হচ্ছে বার করলাম। তাহলে উৎস থেকে 5 মিটার দূরে একক ক্ষেত্রফল বিশিষ্ট ধাতব পাত্রে রাখলে প্রতি সেকেন্ডে কতগুলি ফোটন নির্গত হবে, ধাতব পৃষ্ঠে আপতিত হবে, সেটা পাওয়া গেল। আচ্ছা, আর কি বলেছে, উক্ত এক বর্ণী ধাতব পৃষ্ঠ থেকে ধাক্কাকে নিঃসৃত হচ্ছে, ধাতব পৃষ্ঠ থেকে নির্গত হয়। উক্ত এক বর্ণী আলো ধাতব পৃষ্ঠ ধাক্কা খাওয়ার ফলে ধাতব পৃষ্ঠ থেকে ফোটো ইলেকট্রন নিঃসৃত হয়। তাহলে ধাতুর কার্য অপেক্ষক নির্ণয় করো। তাহলে কার্য অপেক্ষকটা প্রথম বার করে নিই। কার্য অপেক্ষক এখানে কোনো সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলেনি, মানে এইটাই সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের মতন। এইটা গিয়ে পড়লেই বেরিয়ে আসে, তার মানে ওটাই মিনিমাম হিসেবে বলে দিয়েছে। তাহলে আমি একবারই ক্যালকুলেটরে বসিয়ে দিচ্ছি 6.626 ইন্টু আমাদের এটাই এনার্জি যেটা ইন্টু 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 divided by 5000 into 10 to the power minus 10 into কত ইভিতে করবো 1.6 10 to the power minus 19 2.4875 এটাকে আমরা 2.49 দিয়েছে মনে হলো, দেখলাম 2.48 দিয়েছে, ঠিক আছে 2.48 2.49 একই ব্যাপার, অসুবিধা নেই। আচ্ছা, তো এই হলো সোর্স। তার থেকে বলেছে 5 মিটার দূরত্বে একক ক্ষেত্রফলে 5 মিটার দূরত্বে একক ক্ষেত্রফলে স্থানের উপর কতগুলি ফোটন প্রতি সেকেন্ডে ধাক্কা খাবে 5 মিটার দূরত্বে। 5 মিটার দূরত্বে ডিস্টেন্সটা বলেছে 5 মিটার। এখানে 5 মিটার নিয়ে যদি একটা গোলক কল্পনা করি, তাহলে একক ক্ষেত্রফল বিশিষ্ট স্থানের উপর, তার মানে এখানে আমাদের একটা ফোটনের শক্তি পেয়ে গেছি, এটাই এত ইভি। তাহলে 5 মিটার দূরত্ব স্থানের উপর, তাহলে ইন্টেন্সিটি কত হবে, ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে 5/4 পাই গোলক ত্রিমাত্রিক নির্দেশ চলে যাচ্ছে, তো ওয়াট একক ক্ষেত্রফলে বলেছি তো 5 মিটার দূরত্বে একক ক্ষেত্রফল পার ইউনিট এরিয়া ওয়াট পার মিটার স্কয়ার। ইন্টেন্সিটিটা বার করলাম 5 by this 5 divided by 4 pi 5 স্কয়ার, এটা বের হচ্ছে 0.0159 ওয়াট পার মিটার স্কয়ার। একক ক্ষেত্রফলে আপতিত ফোটনের সংখ্যা, তাহলে এত প্রতি সেকেন্ডে এত জুল প্রতি বর্গ মিটারে আপতিত হচ্ছে শক্তি। তাহলে একটা ফোটনের শক্তি এটা, তাহলে ফোটনের সংখ্যা অ্যানসার ডিভাইডেড বাই দিস 2.4875 ইন্টু 1.6 ইন্টু 10 to the power minus 19 4 ইন্টু 3 এটা আসছে 3.999 ইন্টু 10 to the power 16 এতটি। তাহলে এর মানে কি, প্রতি একক ক্ষেত্রফলে তাহলে I বাই E, মোট ক্ষেত্রফলে হলে আমরা বার করি হচ্ছে P বাই E, আর একক ক্ষেত্রফলে হলো I বাই E। তাহলে 4 ইন্টু চলে এলো 4 ইন্টু 10 to the power 16 এতটি ফোটন। তাহলে এতগুলো ফোটন 4 ইন্টু 10 to the power 16 দেওয়া আছে, এতগুলো ফোটন
দিয়ে আঘাত করবে। তো যাই হোক, আমরা সেট 2 সব কটা প্রবলেম তোমাদের করিয়ে দিলাম আজকের ক্লাসে। তো বাকি সেট 1 থেকে প্রবলেমগুলো তোমরা করবে। সেট 1 থেকে 18 নম্বর প্রবলেমটা করবে, কোশ্চেন নাম্বার 18, 16, 17, 18 এই তিনটে অঙ্ক খুব ভালো। এখানে বিভিন্ন পরীক্ষায় এসছে, লাস্টের দিকে দেখো মার্ক করা আছে, পরীক্ষায় যে আসা প্রবলেমগুলো করবে, করার চেষ্টা করবে। আর কোনো প্রবলেম না পারলে নাম্বারটা একটু বলবে, আমি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমাদের অঙ্কগুলো করলে সুবিধাই হবে, তার জন্য করিয়ে দিলাম। তো আলোক তড়িৎ ক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট বা যাই বলি না কেন, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অ্যান্ড রেডিয়েশন, এই সংক্রান্ত যে প্রথম অধ্যায় ছিল মডার্ন ফিজিক্সের, আজকে শেষ হয়ে গেল। তোমরা ভালো করে থিওরি এবং অঙ্কগুলো প্র্যাকটিস করো। পরবর্তী দিনে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। আজকে বলে শেষ করছি। সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করো, বোর্ড এক্সাম কিন্তু এগিয়ে আসছে। এবং এই চ্যাপ্টারগুলো থেকে শুধু বোর্ড এক্সাম নয়, JEE নিট বিভিন্ন পরীক্ষাতেও খুব ভালো ভালো প্রবলেম আসে। প্রবলেমগুলো কিন্তু ভালো করে বুঝে করার চেষ্টা করো। মেনলি ধরো যে সেট 2 যে বড় বড় প্রবলেমগুলো করলাম, 2 নম্বর 3 নম্বর, এগুলো একটু কনসেপচুয়াল, তো এগুলো করিয়ে দিলাম। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আজকে বলে শেষ করছি। সবাই কিন্তু মন দিয়ে পড়াশোনা করো। আবার বলছি, দিয়ে বুদ্ধি আমরা করলাম, তোমরা দেখো ভালো করে এবং করে নেবে, ঠিক আছে? শেষ করলাম।